কাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। বন্ধ শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা হবে এলজিআরডি মন্ত্রী। আরও একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াতের আমির ডক্টর শফিকুর। বিশ্ব শরণার্থী দিবস আজ। নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অপেক্ষায় রোহিঙ্গারা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 20 জনকে পুশিনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি। আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে 15 থেকে 17টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। 21 থেকে 22 জুন মালয়েশিয়া এবং 23 থেকে 26 জুন পর্যন্ত চীন সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক রপ্তানি সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ের পাশাপাশি আঞ্চলিক অংশীদারিত্ব নিয়েও এই সফরে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব। চীন সফরে অনেকগুলো সমঝোতা স্মারক সইয়ের পাশাপাশি বাংলাদেশের সমন্বিত নদী ব্যবস্থাপনা নিয়েও দুদেশের সরকার প্রধানদের মধ্যে আলোচনা হবে বলে জানান তিনি। একই সাথে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। শি জিনপিংয়ের যে 4টি বৈশ্বিক উদ্যোগ আছে, সে 4টি বৈশ্বিক উদ্যোগে যোগ হওয়ার বিষয়টা আমরা মোটামুটি কনসিডার করছি। আমরা সফরের পরই বলতে পারবো যে তার কটি উদ্যোগে আমরা যোগ দিচ্ছি বা যোগ দিচ্ছি না। তবে আমরা এই কথা নিশ্চিত করে বলতে পারি, আমরা এই সকল 4টি উদ্যোগকেই সাধুবাদ জানাই এবং প্রেসিডেন্ট শি যে বিষয় নিয়ে নতুন চিন্তা ভাবনা করছেন সেটাকে আমরা মনে করি একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরে বন্ধ থাকা শ্রমবাজার খুলে দেওয়ার বিষয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকার মোল্লাচর সেতু নির্মাণ এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া সফর দুদেশের মধ্যকার সম্পর্ককে আরও জোরদার করবে। বিরোধী দলের সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জামায়াত ইসলামী একটি রেজিমেন্টেড রাজনৈতিক দল, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আমাদের শ্রমবাজার বিস্তৃত করার ব্যাপারটা আপনারা সবচেয়ে গুরুত্ব পাবে। যেহেতু বন্ধ ছিল শ্রমবাজার, এটাকে খুলে দেওয়ার ব্যাপারেও ওনারা কথা বলবেন। আমরা আশা করি আমরা যে মালয়েশিয়ার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার হবে, শক্তিশালী হবে। আমাদের গণতন্ত্র নিয়ে কেউ প্রশ্ন করতে গেলে এটা তার জন্য সমীচীন হবে না। এছাড়া জামাতে ইসলাম তো আপনার একটা রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশের স্বার্থে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র, চীন কিংবা ভারতের সঙ্গেও সম্পর্ক জোরদার করা হবে, তবে দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে না অন্য কেউ। আমাদের দেশের ইন্টারেস্টে যখন যাইতে হবে যুক্তরাষ্ট্রে, আমরা যুক্তরাষ্ট্রে যাব। যখন আমাদের যাইতে হবে বেইজিংয়ে যাব। যখন কন্ডিউসিভ অ্যাটমসফিয়ার হবে আমরা ইন্ডিয়াতেও যাব, অসুবিধা নাই। মানে বিভিন্ন জায়গায় যাব, মিডল ইস্টে যাব। তো উই উইল গো অন দ্য বেসিস অফ আর ন্যাশনাল ইন্টারেস্ট। আমাদেরকে তো কে কখন যাইতে হবে তো ওরা আমাদেরকে নোবডি উইল ডিকটেট। আরও একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে খুলনায় গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দাবিতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ, এসব কথা বলেন তিনি। এ সময় এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, বাংলাদেশ খেলাফতে মুসলিমের আমির আল্লামা মামুনুল হক, আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ ঘিরে কানায় কানায় পরিপূর্ণ হয় জেলার ঐতিহাসিক সার্কিট হাউস ময়দান।
প্রদানে। সমাবেশে আসা নেতাকর্মীরা বলছেন, এই জনসমাবেশ খুলনার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। জনগণের কাতারে আসুন, জনরায়কে সম্মান করুন। জনরায়কে সম্মান না করার পরিণতি কি হতে পারে দফায় দফায় দেখার পরেও যদি শিক্ষা না হয়, জীবনেও আপনাদের শিক্ষা হবে না। এই বিপ্লব কোনো দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করার জন্য নয়, বরঞ্চ দুনিয়ার বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে সম্মান, ইজ্জত, শক্তি, সাহস নিয়ে মাথা তুলে দাঁড়ানোর জন্য হবে আগামীর বিপ্লব। যতক্ষণ না সবাই নিরাপদ, এই প্রতিপাদ্য সামনে রেখে আজ পালিত হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। প্রায় 9 বছর ধরে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবিরে বসবাস করছেন 12 লাখেরও বেশি রোহিঙ্গা। তবে এখনও অনিশ্চিত তাদের নিজ দেশে ফেরা। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে নয়, তারপরও নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অপেক্ষায় রোহিঙ্গারা। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। বিশ্ব শরণার্থী দিবসে আবারও আলোচনায় এসেছে রোহিঙ্গা সংকট। মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতন ও সহিংসতার মুখে পালিয়ে আসা লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। 2017 সালে মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যের রোহিঙ্গা সম্প্রদায়ের উপর নির্যাতন শুরু করলে প্রাণ বাঁচাতে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে। মাত্র 1 মাসে প্রায় 7.5 লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। এরপর বিভিন্ন সময়ে আরও 1.5 লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 32টি শরণার্থী ক্যাম্পে বসবাস করছে 12 লাখেরও বেশি রোহিঙ্গা। বিশ্বের রাষ্ট্রহীন জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড় অংশই রোহিঙ্গা। দীর্ঘদিন ধরে নাগরিকত্বহীন এই জনগোষ্ঠী এখনো নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অপেক্ষায়। I hope I will visit in your country. তোরা দেশ মানে যায় না, তোরা চাইও দূর আশা দিয়ে দিই। আর মশলা যদি হল হইলে আর এখন যাইম বুঝি একান সে জুন গইলে আর রোহিঙ্গা এখন যাই হিমত টাইমে এসে রিফিউজি তা বললে তো তা কিন্তু তবু বাংলাদেশে দুঃখ দিত না চাই আর বাংলাদেশের লম্বা মুদ্দত তাই তো না চাই। রোহিঙ্গা সংকট এখন অর্থায়ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মিয়ানমারের বর্তমান পরিস্থিতি প্রত্যাবাসনের অনুকূলে নয়, তারপরও সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। মিয়ানমার সরকারকে অনুরোধ করব তারা যাতে তাদের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতি সাধন করে এবং আমাদের যে নতুন সরকার বর্তমানে রাষ্ট্র পরিচালনা করছে তাদের দলীয় ইশতেহারে রোহিঙ্গা সংকট সম্পর্কে স্পষ্ট করে তারা বর্ণনা করেছেন যে প্রত্যাবাসনই এই সমস্যার একমাত্র সমাধান। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR জানিয়েছে, কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন অতিরিক্ত 14 মিলিয়ন ইউরো অনুদান ঘোষণা করেছে। তবে মানবিক সহায়তা অব্যাহত থাকলেও সংকটের স্থায়ী সমাধান এখনও প্রত্যাবাসনের উপরই নির্ভর করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। NTV নিউজ ডেস্ক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে 20 জন নারী, পুরুষ ও শিশুকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী BSF পুশিনের চেষ্টা করেছে। তবে তাদের এই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। বিজিবি জানায়, চৌকা সীমান্ত দিয়ে BSF সকালে 20 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবির টহল দল বাধা দেয়। এ সময় স্থানীয় জনগণও বিজিবির সঙ্গে যোগ দিয়ে প্রতিরোধ করেন। পুশিনের চেষ্টা করা ওই 20 জন সীমান্তের শূন্যরেখার 60 গজ ভারতীয় অংশে সুখদেবপুর এলাকায় অবস্থান করছে। পরে বিজিবি ও BSF এর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে BSF তাদেরকে শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে সরিয়ে নেয়। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, নতুন করে কোনো অনুপ্রবেশের চেষ্টা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবর গ্রেফতার হয়েছে।
র্যাব জানায় সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অবস্থান করছে র্যাব সদস্য হত্যা মামলার আসামি আলী আকবর। এমন খবরে ভোরে অভিযানে গিয়ে সলিমপুরের ছিন্নমূল ১ নং সমাজ এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। এ সময় ৪,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে রোপা আমন ধানের ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে DAP ও MOP রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন। এদিকে পঞ্চগড় বোদা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ছাগল, চাল ও নগদ অর্থ বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গণতন্ত্রকে শক্তিশালী করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, গণমাধ্যম যদি দায়িত্বশীল ভূমিকা পালন করে তবেই দেশ কাঙ্ক্ষিত অগ্রগতির পথে এগিয়ে যাবে। দুপুরে যশোরের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত মাল্টিমিডিয়া ফ্যাক্ট চেক ও AI ব্যবহার বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসন ও গণমাধ্যমকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ফ্যাসিস্ট আমলে যারা দুর্নীতি, অনিয়ম সহ জনস্বার্থ বিরোধী কাজে জড়িত ছিল তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করেছেন চট্টগ্রামে অনুষ্ঠিত শহীদ জিয়ার স্মরণ সভার বক্তারা। দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ CDA আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মৌলভীবাজারে নানা আয়োজনে জাতীয় চা দিবস পালিত হয়েছে। দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলা পরিষদের অডিটোরিয়ামে বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে চা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪ আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী। চা শিল্পের বিকাশ, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং বাংলাদেশের চা শিল্পের ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে দিবসটি প্রতি বছর পালন করা হয়। অনুষ্ঠানে চা শিল্পের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়। দেশে পোলট্রির নতুন 2টি জাত উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এছাড়াও পোলট্রির মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধির পাশাপাশি ব্ল্যাক সোলজার ফ্লাই ব্যবহারের মাধ্যমে খাদ্য খরচ ৮ থেকে 10 ভাগ কমিয়ে আনার কথাও জানিয়েছেন তারা। দুপুরে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পোলট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের সমাপনী কর্মশালায় কথা বলেন গবেষক ও বিজ্ঞানীরা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব দেলওয়ার হোসেন। কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন পোলট্রি রিসার্চ সেন্টারের প্রধান ও প্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ সাজদুল করিম সরকার। এ সময় প্রাণিসম্পদ অধিদপ্তর পরিচালক ডক্টর বেগম শামসুন নাহার আহমেদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুক সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির বর্ষিয়ান নেতা ও সাবেক প্রতিমন্ত্রী হারুনুর রশিদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বাদ জোহর মরহুমের নিজ জেলা ব্রাহ্মণবাড়িয়া শহরের সরকারি কলেজ মাঠে ৩য় দফা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে শহরের শেরপুর কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়। জানাজায় ব্রাহ্মণবাড়িয়া ৩ ও ৫ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, শ্যামল ও MA মান্নান, জেলা প্রশাসক ও দলীয় নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। 18 জুন রাতে ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান এই নেতা। গাজীপুরের কালিয়াকৈরে ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় আজও বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ড্রেসম্যান গার্মেন্টস কারখানায় শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করে কাজ শুরু করেন। কাজ শুরুর কিছুক্ষণ পর হঠাৎ করেই বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। অনেকেই মাথা ঘুরে পড়ে যাওয়া, বমি, পেটে ব্যথা দেখা দেয়। এ সময় ফ্লোরে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে 22 জনকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। আজ পানি পান না করেও অসুস্থ হয়ে পড়েছেন বলছে শ্রমিকরা। এদের মধ্যে বেশ কয়েকজন আগের দিনও অসুস্থ হয়ে পড়েছিলেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি। দুপুরে জেলার 14টি স্থানে একযোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। মানববন্ধনে অবিলম্বে একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বাজেট পাশ করে কাজ শুরুর দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। এদিকে একই দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারীর নদীপাড়ের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে রংপুর বিভাগের 5 জেলার তিস্তাপাড়ের হাজারো মানুষ অংশ নেয়। সরকারের আর কোনো প্রতিশ্রুতি শুনতে চান না উল্লেখ করে মানববন্ধন চলাকালে বক্তারা বাজেটে তিস্তা মহাপরিকল্পনা অন্তর্ভুক্তির দাবি জানান। গাইবান্ধা সহ সারা দেশের মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকি ও শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সকালে কিশোরগঞ্জ জেলার শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরের সামনের সড়কে অবস্থান নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির জেলা শাখা। বক্তারা বলেন, দেশে সম্প্রীতি রক্ষা ও শ্রীরামচন্দ্রের অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা। এদিকে একই দাবিতে মানববন্ধন হয়েছে সিরাজগঞ্জে। শহরের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার সামনে মানববন্ধন করে জেলা পূজা উদযাপন পরিষদ। রাজবাড়ীতেও সারা দেশে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকি ও শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। খেলার খবর। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর বালিকা বিভাগের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল ম্যাচ। করছেন আপনারা দেখছেন মাঠে রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের মধ্যকার বালিকা বিভাগের খেলা। তারা কিন্তু চমৎকারভাবে আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্য দিয়ে তাদের এই খেলাগুলো তারা অতিবাহিত করছে। সুপ্রিয় দর্শক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই টুর্নামেন্টে আপনারা জানেন 65,321টি দল অংশগ্রহণ করে। খেলোয়াড় সংখ্যা 11,03,291টি খেলোয়াড় অংশগ্রহণ করেছে। এর মধ্যে থেকে কিন্তু বেস্ট 11। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।